ঝুমুপুর গ্রামে বাস করত এক বুড়ি। বুড়ির আপন বলতে এক নাতি ও কিছু হাঁস মুরগি ছিল। সারাদিন বুড়ি তার হাঁস মুরগির পেছনে পরিশ্রম করত ডিমের আশায়, কিন্তু বুড়ির কোনো হাঁস মুরগিতে ডিম পারত না। আচ্ছা ঠাকুমা, তোমায় আমি কতবার বলেছি সেই হাঁস মুরগি পোষা বন্ধ করে দাও। কেন রে মুখ বুড়ি, আমার হাঁস মুরগির প্রতি তোরা তো হিংসে কেন রে? হিংসে করবো না তো কি করবো? বছরের পর বছর তুমি যে হাঁস মুরগিগুলো পালো, কই একটা ডিমও তো দেয় না। আচ্ছা ঠাকুমা, মানুষ তো হাঁস মুরগি পালে ডিমের জন্যই, কিন্তু ডিম যখন দেয় না তখন তুমি কি করতে হাঁস মুরগি পালবে? তা মন্দ কথা বলিস নি দিদি ভাই, কিন্তু কি করব বল, আমার যে হাঁস মুরগিগুলো পালতে খুব ভালো লাগে। আমি যে খুব আশা করি যে আমার হাঁস মুরগিতে ডিম দেবে, আর আমি দেখবো, খাবো আর বিক্রি করব। হ্যাঁ, তুমি সেই আশাতেই বসে থাকো। কারো বাড়ি থেকে ডিম পাড়া মুরগি আনলেও আমাদের বাড়ি এসে সেই মুরগিও আর ডিম দেয় না। আসলেই রে দিদি ভাই, সবই আমার কপাল। আমার কপালে হয়তো বা ডিম টিম লেখা নেই, তাই এত বছর ধরে হাঁস মুরগি পেলেও কোনো ডিম পেলাম না। হয়েছে হয়েছে, থাক তো, এবার আর মন খারাপ করতে হবে না। হাঁস মুরগির খাবার তো প্রায় ফুরিয়ে এসেছে, এবার কি করবে শুনি? কি আর করব, মাঠের ধান তো উঠে গেছে, কাল থেকে মাঠে ধান কুড়োতে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজ তাহলে ঘুমিয়ে পড়ো, কাল সকালে তো আবার উঠতে হবে নাকি? পরদিন সকালে বুড়ি মাঠে গেল ধান কুড়াতে। সে ধান কুড়োতে গিয়ে দেখলো একটা বুড়ি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেছে। আহারে, এই মাঝ রাস্তায় পড়লে কিভাবে গো তুমি? তুমি কি চোখে দেখো না নাকি? না গো, আমি সত্যিই অন্ধ, চোখে দেখি না। আমার চোখ বলতে তো নেই, বাচ্চাদের মতো একবার পড়ি আর একবার উঠি। আহারে বেচারি, চলো না, আমি না হয় তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিই। না না, তার আর দরকার নেই, তবে যদি পারো একটা উপকার করলে খুব ভালো হতো। আচ্ছা আচ্ছা, বলো না তোমার কি উপকার করতে হবে? সামনে যে ব্যাগটা দেখছো, ওর ভেতরে দেখো দুটো মুরগির বাচ্চা আছে। এদের নিয়ে পথ চলতেছে আমার খুব কষ্ট হচ্ছে। যদি এই মুরগি দুটো তোমার কাছে রাখতে তবে খুব উপকার হতো। আমার বাড়িতে তো অনেক মুরগি আছে, তবে তোমার উপকারের জন্য রাখতেই পারি। সময় সুযোগ বুঝে তুমি এসে মুরগি দুটো নিয়ে যেও। আচ্ছা আচ্ছা, বেশ, তাই হবে। তুমি আমায় খুব বাঁচালে গো। বাহ, মুরগি দুটো তো বেশ সুন্দর। শুনছো গো বুড়ি, আমার বাড়ি মাঠের ওপারে। সময় সুযোগ পেলে মুরগি দুটো নিয়ে যেও, কেমন? অন্ধ বুড়ি বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে এলো। বুড়ির কাছে আরো দুটি মুরগি দেখে রিমি তো খুব রেগে গেল। তুমি আবারও দুটি মুরগি কিনে এনেছো? তুমি একটা কাজ করো ঠাকুমা, গ্রামের সব মুরগি কিনে তোমার বাড়ি রেখে দাও। আরে না রে না সেমরি, এই মুরগিগুলো আমি কিনিনি তো। এই মুরগি একটা অন্ধ বুড়ি আমায় দিয়ে গেছে। তোমাকে দিলে আর তুমি অমনি নিয়ে চলে এলে? তুমি বলতে পারলে না যে তোমার বাড়িতে অনেক মুরগি আছে? আরে আরে, অত বকাবকি করিস না তো। অন্ধ বুড়িটা মুরগি দুটো অন্য একদিন এসে নিয়ে যাবে। সে পথ চলতে পারছিল না, তাই আমার কাছে রেখে গেছে। ও আচ্ছা, তাই বলো। মুরগি দুটো তো এখনো অনেক ছোট, আমাকে দাও, একে অন্য জায়গায় রাখি। হ্যাঁ রাখ রাখ, পরের জিনিস। আমার কাছে যেহেতু আমানত, তখন এদের ভালোভাবে দেখভাল তো করতেই হবে। এরপর থেকে বুড়ি মুরগি দুটোকে খুব আদর যত্ন করে পুষতে লাগলো। দেখতে দেখতে মুরগি দুটো বেশ বড় হয়ে গেল। ঠাকুমা ঠাকুমা, দেখেছো? মুরগি দুটো দেখতে কিন্তু বেশ বড় হয়ে গেছে। হ্যাঁ রে দিদি ভাই,
আমার মনে যে খুব কষ্ট। যদি আমাদের সব মুরগিগুলো ডিম দিত তাহলে আমাদের সংসারটা কতই না ভালো চলতো। থাক না ঠাকুমা, এত ভেবো না তো। দেখবে একদিন হঠাৎ করে আমাদের হাঁস মুরগিগুলোতে একসাথে ডিম দিয়ে দিয়েছে। পরদিন সকালে বুড়ি ঘুম থেকে উঠে মুরগিগুলোকে খাবার দিতে গিয়ে দেখলো, আরে ওই দুটো সোনার মতো কি চকচক করছে, আগে বের করে দেখি তো জিনিসটা কি। এ তো সোনার ডিম। আরে আমার মুরগিতে সোনার ডিম পারছে। এটা কি সত্যি নাকি নাকি স্বপ্ন? রিমি, রিমি, দিদি ভাই, বেরিয়ে আয় দেখিনি। তোমার আবার কি হলো সকাল সকাল? এত ডাকছো কেন ঠাকুমা? রিমি, দেখ দেখ সোনার ডিম। অন্ধ বুড়ির দেয়া মুরগি দুটো সোনার ডিম দিয়েছে রে। এতদিনে বুঝি আমাদের ভাগ্যটা এবার খুললো রে। দেখি দেখি, ও মা, সত্যি তো সোনার ডিম। ঠাকুমা, এবার বুঝি আমরা শিমুদের মতো ধনী হতে পারবো। রোজ দুবেলা দুমুঠো মাছ ভাত খেতে পারবো। পারবি রে, পারবি দিদি ভাই। সৃষ্টিকর্তা চাইলে হয়তো বা আমি অনেক ভালো কিছু খাওয়াতে পারবো রে দিদি ভাই। আজ ডিম দুটো থাক, দেখি কাল আবার সোনার ডিম পারে নাকি। হ্যাঁ ঠাকুমা, তুমি ঠিকই বলেছো। পরদিন সকালে বুড়ি ও রিমি হাঁস মুরগির খামারে গিয়ে দেখলো আবারও দুটো সোনার ডিম সহ খামারের ভেতরে অনেক ডিম আছে। ও ঠাকুমা, ঠাকুমা, এতদিনে তোমার মনের আশা বুঝি এবার পূর্ণ হলো গো। তুমি তো ডিমের চাষ করে ফেললে গো। তুমি যে এবার অনেক টাকার মালিক হয়ে যাবে। হ্যাঁ রে দিদি ভাই, আমার মনে হচ্ছে অন্ধ বুড়িটার দেয়া মুরগিগুলো খুব লক্ষ্মী রে। এর আসার পর থেকেই আমাদের বাড়িতে একটু উন্নতি হয়েছে। তুই বাড়ি থাক দিদি ভাই, আমি এই ডিমগুলো নিয়ে বাজারে যাই আর সোনার ডিমগুলো শেখরার কাছে গিয়ে বিক্রি করে আসি। বুড়ি শেখরার কাছে সোনার ডিম বিক্রি করে অনেকগুলো টাকা পেল। আর এদিকে হাঁস মুরগির ডিম বিক্রি করেও অনেক টাকা পেল। বুড়ি বাড়ি ফিরে মনের আনন্দে টাকা গুনতে লাগলো। ঠাকুমা, এত টাকা, এত টাকা তো আমি জীবনেও চোখে দেখিনি গো। হ্যাঁ দিদি ভাই, এখন থেকে রোজ দেখবি। তবে এখন থেকে আরো ভালো ভালো খেতে দেব তোকে, গয়না করিয়ে দেব, ভালো ঘরে বিয়েও দেব। হ্যাঁ, কি যে বলো না তুমি। এর ভেতরে ডিম বিক্রি করে বুড়ি তো অনেক ধনী হয়ে গেল। একদিন একটা বুড়ো লোক বুড়ির বাড়ি এসে রিমিকে বলল, মারে, আমি খুব অসহায়। বাড়িতে ছোট্ট দুটো বাচ্চা আছে, তাদের মুরগি খুব পছন্দ। আমাকে কি তোমরা এই মুরগি দুটো দেবে? এই দুটো মুরগি আমার ঠাকুমাকে এক অন্ধ বুড়ি দিয়েছিল। মুরগি দুটো যেহেতু ঠাকুমার, তুমি বরং ঠাকুমার কাছ থেকে নিও। কোথায় তোমার ঠাকুমা? তিনি তো বাজারে ডিম বিক্রি করতে গেছে। ওই তো চলে এসেছে। কি হয়েছে রে দিদি ভাই, তুই কার সাথে কথা বলছিস? ঠাকুমা, এনি না খুব অসহায়, তার মেয়েদের মুরগি খুব পছন্দ, তাই এই দুটো মুরগি চাইছে। তার যখন এই দুটো মুরগি পছন্দ হয়েছে তখন দিয়ে দে, আমাদের তো অনেক হয়েছে, আর দরকার নেই। এই মুরগির জন্যে যদি আরো কোনো অসহায় মানুষের জীবন বাঁচে তাহলে খুব ভালো লাগবে আমার। আসলে আমি তোমাদের পরীক্ষা করলাম তোমরা এই মুরগি দুটো পাবার যোগ্য কিনা। এই মুরগি দুটো আজ থেকে সারা জীবনের জন্য তোমাদের। কিন্তু তুমি কি জাদু জানো? আমি তো একটা ডাইনি বুড়ি, তবে আমি সবাইকে সাহায্য করি, কাউকে ক্ষতি করি না। তোমরা ভালো থেকো, আর এখন আমায় যেতে হবে। ঠাকুমা,
অন্ধমুড়িটা খুব ভালো, তাই না? তুমি তো এবার ডিমে চাষ করে আরো ধনী হয়ে যাবে। তাই নাকি দিদি ভাই? শুধু ধনী হলে চলবে? আমি ভেবেছি আজ থেকে গরিব অসহায় মানুষদের সাহায্য করব, সবাই যেন ভালোভাবে বাঁচতে পারে সেই ব্যবস্থা করব। সুরুজ ছেলে ও তার মেয়ে জবা বাস করত জেলে পাড়ার এক ছোট্ট কুড়ে ঘরে। সুরুজ মাছ ধরে বাজারে বিক্রি করত, আর জবা বাড়ির আঙিনায় নানান রকমের সবজি ফলাতো। বাবা মেয়ের দিনগুলো খুব ভালোই কাটছিল। জবা, আরে এই জবা, বলি কোথায় গেলি রে? ঘরে আসিস জবা? আরে আরে তুলি ভাবিছে, তা তুমি আমাদের বাড়িতে? এসো এসো, ভেতরে এসো। না রে জবা, আজ বসার সময় নেই। আসলে কদিন হলো তোর রফিক ভাইয়ের শরীরটা ভালো না, মাছ ধরতেও যায়নি। ঘরে একদম আনাস নেই, খিসে রান্না করব তাই। ও এই ব্যাপার? আমার বাগানে তো বেশ কিছু সবজি আছে, দেখো না। এই যে লাউ মাছা, ওইদিকে পুঁই শাক, ওইদিকে মিষ্টি আলু, মরিচ আর করলা। বলো কি নেবে? তোর তো কাজের জবাব নেই রে, এইটুকু আঙিনায় এত সবজি ফলিয়েছিস, ভাবাই যায় না। আমাকে কটা লাউ শাক আর মিষ্টি আলুর পাতা দে তো দেখি। লাউ শাক করবো পোস্ত দিয়ে, আর সাথে ঝোল করে আলু পাতার ভর্তা করব, জমে যাবে একদম। তা বেশ, তুমি নিয়ে নাও না ভাবি, যতটা তোমার প্রয়োজন। হে মা, তুই জানিস না বুঝি, যার গাছ তাকেই পাতা ফল ছিঁড়তে হয়, নইলে ফলন কমে যায়, বুঝলি? এসব তো কুসংস্কার, তুমি নাও না, কিছু হবে না। শোনো মেয়ের কথা, শোন জবা, আমি তোর সে বড়, পাড়াগায়ে বড় হয়েছি এসব কথা মেনেই, বুঝলি? যাও দেখিনি, আমাকে কটা পাতা তুলে দাও। আচ্ছা, তুমি একটু দাঁড়াও, আমি এখনই দিচ্ছি। জবা কিছু শাক তুলে তুলিকে দিল। খুশি মনে তুলি ঘরে চলে গেল। তখন কাঁধে জাল আর হাতে মাছ নিয়ে এলো জবার বাবা। কোথায় গেলি রে মা? জবা, কোথায় গেলি? এই তো বাবা, আমি এখানে, আমি আমার সবজি বাগানে বাবা। তোর কি একটুও বিশ্রাম নিতে নেই মা? যখনই দেখি তখনই বাগানে কাজ করিস, নয়তো সংসারের কাজ করিস। সূর্যও তো বিশ্রাম নেয় না বাবা, দিন হলো কাজ করার জন্য, আর রাত হলো ঘুমানোর জন্য বাবা। তবে তুমি তো ছেলে, রাতের পর রাত জেগে শরীরের রক্ত পানি করে মাছ ধরো, কিন্তু তোমার শ্রমের মূল্য তো কেউ দেয় না বাবা। সকলে ভাবে নদীতে জাল ফেললেই মাছ পাওয়া যায়। আচ্ছা মা, হয়েছে, অনেক জ্ঞান দিয়েছিস। এখন যা, দুটো ভাত ফুটিয়ে মাছের ঝোল তৈরি কর দেখি, আমি ডুব দিয়ে আসি, খেয়ে ঘুমাবো। আজ রাতে আবার নদীতে যেতে হবে। আজ রাতে আবার? এমন পরপর রাত জাগলে যে তোমার শরীর খারাপ করবে বাবা। আমি তো জেলে, মাছ না ধরলে সকলে মাছ খাবে কেমন করে? বাজারে এখন মাছের ভালো মৌসুম, টাকা জমিয়ে তোর বিয়ে দিতে হবে তো। বিয়ে দিতে কেন টাকা লাগবে? সকলে বলে পণ দেওয়া নেওয়া সমান অপরাধ। লোকের কথায় কি আসে যায়, সমাজের কথায় দেশ চলে। যা তো মা, আমার দেরি হয়ে যাচ্ছে। জবা ওর বাবার জন্যে খাবার তৈরি করলো। খাবার খেয়ে সুরুজ জেলে ঘুমিয়ে পড়ল। বাবার তো বয়স হচ্ছে, ইস, আমি যদি ছেলে হতাম বাবাকে আর কষ্ট করতে দিতাম না। কিন্তু আমি তো মেয়ে, আমি কিছু করতে চাইলে এটা করো না ওটা করো না, লোকে কি বলবে? আরে বাবা, আমি কি লোকের খাই? কিরে জবা, তুই কি পাগল হলি? একা একাই কথা বলছিস? বাড়িতে তো মাত্র দুটো প্রাণী বাবা, সারা দিন ঘুমায়, রাতে নদীতে যায়। আমি কার সাথে দুটো কথা বলি বলো তো? চাচাকে ডাক, আমরা নদীতে বের হব। আকাশের অবস্থা ভালো নয়, ঝড় বাদলা আসার আগেই একবার ঘুরে আসি। আচ্ছা ভাই, আজ না গেলে হয় না? তুমি যাও, বাবাকে আর ডেকো না। মানুষটার তো বয়স হচ্ছে, অথচ একদম বিশ্রাম নেয় না।
এমন করলে শরীর চলবে কি করে বলো তো? কি করবে বল? চাচার তো আর ছেলে নেই যে বসিয়ে খাওয়াবে। আর আমাকে দেখ, আমার ঘরে তো সন্তানও নেই। আমাদের দুঃখের জীবনে আর কে কি বলবে বল? যা যা, ডাক। ও, রফিক এসেছ? তা চলো, জাল তো তৈরি আছে, বেলাবেলি বেরিয়ে পড়ি। চলি রে মা, সাবধানে থাকিস। চলো চাচা। মেয়েটার মুখটা শুকিয়ে গেল। আসলে আমাকে বড্ড ভালোবাসে, কিন্তু ঘরে বসে থাকলে কি আর পেট চলবে? তবে চাচা, তোমার মেয়ের একটা দেখে শুনে বিয়ে দিয়ে দাও। দিনকাল ভালো যাচ্ছে না। বড় মেয়ে, ঘরে থাকা কি মানায়? ভালো না দেখালে কি করব? জবা তো আমাকে ছেড়ে যেতে চায় না বাপু। চলো চলো, পা চালাই। আজ কোনো বিপদ না হলেই বাঁচি। সেদিন রাতে বেশ জোরে হাওয়া বইল। সারা রাত ঝুম বৃষ্টি পড়ল। জোরে হাওয়া দেওয়ায় জবাদের ঘরের চালা ভেঙে পড়ল। সকালে বাবা ফিরলেন ভীষণ জ্বর নিয়ে। কি রে, তুই বাইরে এমন করে বসে আছিস কেন? কাল রাতে বাতাসে পেছন দিকের দেয়াল সহ ঘরের চালা ভেঙে পড়েছে বাবা। বাবা, বাবা কি হলো? এ মা, এসে জ্বরে গা পড়ে যাচ্ছে। জবা দাওয়ায় মাদুর বিছিয়ে ওর বাবাকে শুইয়ে দিল। তারপর দৌড়ে গেল কবিরাজের কাছে। এ কি জবা, হাঁপাচ্ছিস কেন? এতটা পথ ছুটে এসেছি কাকা, আমার বাবার শরীরটা খুব খারাপ। জ্বরে যে গা পড়ে যাচ্ছে। আপনি দয়া করে চলুন চাচা। বেশ, চল গিয়ে আগে দেখি। জবা কবিরাজকে নিয়ে বাড়ি ফিরে এলো। কবিরাজও ভালো করে দেখলো ওর বাবাকে। তোর বাবার কালো জ্বর হয়েছে রে মা, সারতে সময় লাগবে। তবে হ্যাঁ, ওষুধের সাথে তাল দিয়ে ভালো মন্দ খাওয়াতে হবে, যত্ন আত্তি করতে হবে, নয়তো এ যাত্রায় আর কিছুই করতে পারবো না। আপনি ওষুধ দিন, আমি যেমন করে হোক বাবাকে সারিয়ে তুলবই। জন্মের পর মাকে দেখিনি, কিন্তু বাবাকে আমি কিছুতেই হারাতে দেব না। কিন্তু এমন দাওয়াতে থাকলে আরো জ্বর বাড়বে। ঘরটা আজই সারিয়ে নে। ঘরে তো তেমন টাকা নেই কাকা। শুনেছি আপনি মানুষকে টাকা ধার দেন। যদি আমাকে কিছু টাকা ধার দেন, আমি 6 মাসের মধ্যেই আপনার টাকা শোধ করে দেব। কিন্তু আমি তো কাউকে খালি হাতে টাকা ধার দেই না জবা। আমার বাড়িটা বন্ধক করে না হয় টাকাটা দিন। কত টাকা দেব? ঘরে সারাই করতে 10 টাকা, আর বাবার চিকিৎসা আর খাওয়া দাওয়া মিলিয়ে আরো 5 টাকা। আমাকে 15 টাকা দিন। তা দিতেই পারি, তবে 6 মাস পর আমাকে 20 টাকা দিতে হবে, নয়তো এ বাড়ি আমার হয়ে যাবে। আচ্ছা বেশ। এ তুই কি করছিস মা? 20 টাকা, সে তো অনেক টাকা। এত টাকা আমরা শোধ করব কেমন করে? তুই ভিটা হাত ছাড়া করিস না রে মা। তুমি একদম ভেবো না বাবা, আমি কিছুতেই তোমার ভিটে হাতছাড়া হতে দেব না। আর তোমাকেও সারিয়ে তুলবো বাবা। আমার উপর একটু ভরসা রেখো, দেখো সব ঠিক হয়ে যাবে। এই নে জবা, 14 টাকা 8 আনা। আর আজকের ওষুধের টাকাটা আমি কেটে নিলাম। চলি রে। জবা ওদের ঘরে চালা আর দেয়াল সারিয়ে নিল। আস্তে আস্তে ওর বাবাও সুস্থ হতে শুরু করলো। ওদিকে বাগানের সবজি দিয়ে জবা কোনো মতে দিন পার করছিল। কি রে মা, আজ তোকে এত খুশি দেখাচ্ছে, কি হয়েছে? সালা ঠিক করার পর শাল কুমড়োর চারা বসিয়েছিলাম বাবা। আজ দেখি সে গাছ ফুলে ভরে গেছে, আর বেশ কিছু শাল কুমড়াও ধরেছে বাবা। নতুন গাছে ফল এলে যে কি খুশি লাগে। পাগলি মেয়ে, তবে মা, আর যে হাতে 1টা মাস সময় আছে। এতদিন তো আমি মাছ ধরতে যেতে পারিনি, সংসারটা তুই টেনেছিস।
এবার যে টাকাটা শোধ দিতে হবে, নয়তো ভিটে মাটি সব যাবে। তুমি একদম চিন্তা করো না বাবা, সালে সাল কুমড়ো ফলিয়েছি, এই সাল কুমড়ো বিক্রি করে আমাদের সব ঋণ শোধ করে দেব বাবা। তোমার ভিটে আমি কখনো হাতছাড়া হতে দেব না। তুমি শুধু সুস্থ হয়ে ওঠো বাবা। পাগলি মেয়ে, চাল কুমড়োর দাম আর কয় পয়সা হবে শুনি? বাবা, একটা সাল কুমড়োর দাম 2 টাকা। 10টা সাল কুমড়ো ফলালে আমাদের সব ঋণ শোধ হয়ে যাবে। তুমি একদম চিন্তা করো না। তোর মা ঠিকই বলতো, আমাদের ঘরে লক্ষ্মী আসবে, যেমন তার বুদ্ধি তেমনই হবে তার তেজ। কিন্তু মা, আমরা গরিব, গরিবের সন্তানের এত বুদ্ধি থাকা যে ভালো নয়। আমি তো কারোর কোনো ক্ষতি করছি না বাবা, নিজের বুদ্ধি দিয়ে নিজের বাবাকে সারিয়ে তোলার চেষ্টা করছি, আর আমাদের ভিটে বাঁচানোর জন্য লড়াই করছি। কি মা, কল্পনার মতো বাস্তব যে এত মসৃণ নয়। কবিরাজ টাকা ধার দিয়ে মানুষের জমি বাড়ি সব কেড়ে নেয়। টাকাই যাক না, কি হয়? জবা, এই জবা, আজ পুরো 6 মাস হলো, দে আমার 25 টাকা ফেরত দে। 25 টাকা? 25 টাকা কেন দেব? তুই কবিরাজের থেকে টাকা ধার নিয়েছিস, সে সুদসহ 25 টাকা পায়। আমি তো সাক্ষী আছি। হয় টাকা দে, নয়তো আজ থেকে এই বাড়ি কবিরাজ কাকার। তুমি জানো না আমি কয় টাকা নিয়েছি? হ্যাঁ, 20 টাকা নিয়েছিস। টাকাটা কি রঙের ছিল? এ আবার কি কথা? 20 টাকার রং তো লাল, লাল রঙের নোট ছিল। না না, 2 10 টাকার নোট ছিল। তুমি মিথ্যে কেন বলছো? সেদিন ঝড় হলো, তারপর সারা দিন তো তুমি ঘর ঠিক করছিলে। তুমি তো কোথাও যাওনি। দেখো, মিথ্যে বলো না, আমি কিন্তু এবার তোমার বাড়ি ছেড়ে। না বউ, আমাকে কবিরাজ কাকা 3 টাকা দিতে চেয়েছিল, তাই আমি মিথ্যে বলেছি। তুমি যেও না বউ। ও বউ, শোনো না। কবিরাজ কাকা, কবিরাজ তো মানুষের জীবন বাঁচায়, আর আপনি কি না এইভাবে মানুষকে বিপদে ফেলেন? ইস, কি লজ্জা! মোড়ল মশাইকে আপনার এই গুণের কথা আমি নিশ্চয়ই জানাবো, আর তুলি ভাবি দেবে তার সাক্ষী। নিশ্চয়ই দেব। আমাদের গ্রামে এমন লোক ঠকানোর ব্যবসা চলবে না। আমার ভুল হয়েছে জবা, তুই মোড়লকে কিছু বলিস না। দে, আমাকে পুরো 20 টাকাই ফেরত দে। এই নাও তোমার টাকা। রফিক ভাই, তুমি সময় থাকতে সাবধান হও। অসৎ পথে কেউ কিচ্ছু করতে পারে না। তুলি ভাবি, তুমি আর তোমাদের সামনে আমার ঋণ খণ্ডালাম। জেলের কন্যার বুদ্ধি দেখে যাও সকলে, দেখে যাও মেয়ে হয়েও সে কেমন করে বাবাকে বাঁচালো, বুদ্ধি দিয়ে সে কেমন করে ভিটে ছাড়ালো, দেখে যাও সবাই। সত্যি জবা, তোর বুদ্ধির জবাব নেই। তোর মতো মেয়ে যেন সবার ঘরে জন্মে। ফুলতলি গ্রামে বাস করত সজল ও তার মা। সজলের মা অসুস্থ হওয়ায় সজলকে বিয়ে দেয়। বেশ সুখেই কাটছিল সজলের সংসার, কিন্তু তার সুখের সংসারটা বেশি দিন স্থায়ী হলো না। সজলের বউ বাচ্চা জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করল। কি করবো রে বাবা, এইটুকু বাচ্চা নিয়ে কি খেতে দেবো একে? এই তো কান্নাই থামছে না। মা, আমি এখনই দুধ কিনে আনছি, তুমি মেয়েটাকে একটু রাখো তো, ওর মনে হয় খিদে পেয়েছে গো। যা বাবা, তাহলে তাই কর। কয়েক মাস কেটে গেল, মেয়েটাও বেশ বড় হলো। একদিন রাহেলা তার ছেলেকে বলল, বলছি বাবা, এইভাবে মেয়েটাকে আর আমি দেখতে পারছি না রে বাবা। বলি কি, তুই আরেকটা বিয়ে করে নে না। কিন্তু মা, যাকে বিয়ে করব সে যদি এসে আমার মেয়েটাকে দেখতে না পারে, তখন যে আমার মা হারা মেয়েটা অনেক কষ্ট পাবে। বলি বাবা, ভবিষ্যতে চিন্তা করে বর্তমানকে তো আর নষ্ট করা যায় না বল। তোকে আবার একটা ভালো মেয়ে দেখে বিয়ে দেব, দেখবি আমার নাতনিকে সে খুব যত্ন করবে। আচ্ছা মা,
তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। এরপর রাহেলা তার ছেলেকে আবার বিয়ে দিল। আমার মেয়ে নীলা জন্মের সময় ওর মা মারা গেছে। ওর জন্যই এতদিন আমি বিয়ে করতে চাইছিলাম না। তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার মেয়েটা যেন কোনোদিন অনুভব না করে তুমি ওর সৎ মা। তুমি চিন্তামুক্ত থাকো, আমি কোনোদিনও আমার মেয়েকে মায়ের কষ্ট বুঝতে দেব না। শিমু নীলার খুব খেয়াল রাখত। সজল ও তার মা শিমুর নীলার প্রতি এমন ভালোবাসা দেখে মুগ্ধ হতো। এর ভেতর সজলের মা মারা গেল। শিমু গর্ভবতী হল। নীলাও বড় হয়ে গেল। আস্তে আস্তে শিমুর ব্যবহার নীলার প্রতি খারাপ হতে লাগলো। নীলা, আরে এই নীলা, আরে এই মুখপুরি, ঘরের ভেতরে থেকেও ডাক শুনছিস না? মানে মা, তোমার ডাক শুনতে পারেনি মা, কিছু বলবে? ওই ঘড়া নিয়ে যা, নদী থেকে পানি নিয়ে আয়। কিন্তু মা, এত বড় ঘড়ায় আমি পানি আনতে পারবো মা? শুধু তো আছে বসে বসে খাওয়ার গুণ। যা বলছি তাড়াতাড়ি করগে, পানি নিয়ে বাড়ি ফের, না হলে আজ তোর খাওয়া বন্ধ। নীলা হঠাৎ মায়ের এমন আচরণে খুব কষ্ট পেল। হঠাৎ মায়ের কি হলো? আজ আমার সাথে এমন কেন করছে মা? মা কি জানে না আমি এত বড় ঘড়া নিতে পারবো না? সে নীলা নদী থেকে ঘড়ায় করে পানি নিয়ে অনেক কষ্টে বাড়ি ফিরল। কয়েকদিন পর নীলার একটা ছোট্ট ভাই হলো। যত দিন যেতে লাগলো, নীলার প্রতি তার মায়ের অত্যাচার আরো বাড়তে লাগলো। নীলা, আরে এই নীলা, থালা বাসনগুলো ধুয়ে আনতো। কত বেলা হয়েছে, সেদিকে কোনো নজর আছে? সারাটা দিন শুধু ঢিং ঢিং করে ঘোরা ছাড়া আর কোনো কাজ নেই তোর? কখন ঘুরি মা, আমি বাড়ির সকল কাজ তো একাই করি। মুখে মুখে তর্ক করা হচ্ছে? হ্যাঁ, মুখে মুখে তর্ক? থাপ্পড় দিয়ে গালের দাঁতগুলো একদম খুলে ফেলবো। নীলা কিছু না বলে কাঁদতে কাঁদতে বাসন নিয়ে পুকুর ঘাটে চলে গেল। এমন সময় পুকুরে গোসল করতে এলো তার বাবা। কি রে মা, তোর কি হয়েছে? কাঁদছিস কেন? বাবা, মা আমাকে এখন একটু ভালোবাসে না, আমাকে দেখতে পারে না মা। সংসারের সব কাজ আমায় দিয়ে করায় বাবা, আমার খুব কষ্ট হয়। মায়ের নামে এমন কথা বলতে নেই মা। মা তো তোমাকে ভীষণ ভালোবাসে। তোমার ছোট্ট ভাই নিয়ে হয়তো বা কাজ করে পেরে উঠছে না। দুদিন পরে দেখবে সব ঠিক হয়ে যাবে, কেমন? আচ্ছা বাবা। এভাবে 5 বছর কেটে গেল। নীলার ভাই রামু বেশ বড় হয়ে গেল। নীলার মা নীলার ভাইকে খুব যত্ন করলেও নীলাকে একদম দেখতে পারত না। এমনি একদিন, বাবা রামু, রামু, সকাল থেকে কিছুটি খাসনি বাবা? নে, তোর পছন্দের রুটি তরকারি বানিয়েছি, খেয়ে নে বাবা। সত্যি বলছো মা? ইয়ে, আজ মজা করে রুটি তড়কা খাবো, আমার লক্ষ্মী মা। মা, ও মা, আমাকেও কিছু খেতে দাও না মা, আমারও সে খুব খিদে পেয়েছে, আমাকে একটু রুটি তরকারি দাও না মা। মরণ! এই মেয়ে, এখনো থালা বাসন সব উঠানে পড়ে আছে, কাজ করে এসে তবেই খাবার খাবি, এই বলে দিলাম। সারাদিন শুধু খাই খাই। হ্যাঁ বোন, যা কাজ আছে কর। আমার খাবার দেখে তোর লোভ লাগলে যে আমার পেট ফুলে যাবে। তুইও তুইও আমাকে এমন বলছিস ভাই? থাক, তোদের খাবার আমার লাগবে না। নীলা সংসারের সব কাজ করে ঘরে এসে শুয়ে পড়ল। এমন সময় তার বাবা এসে নীলা ও তার মাকে বলল, নীলা, মা নীলা, গিন্নি, ও গিন্নি। আরে ডাকছো কেন, কি হয়েছে? গিন্নি, ব্যবসার জন্য রাকেশ ভাইয়ের সাথে শহরে যাচ্ছি। ব্যবসায় বেশ লাভ হচ্ছে বুঝলে, তাই শহরে বড় পার্টির সাথে কথা বলতে যাচ্ছি। ফিরতে 2 দিন দেরি হতে পারে বুঝলে।
সে কি গো, আজই যাবে নাকি? হ্যাঁ, আজই বের হব। তুমি ছেলে মেয়েকে ভালোভাবে দেখে রেখো, কেমন? কি মজা, কি মজা। বাবা বাবা, তুমি শহরে যাচ্ছ? আমার জন্য চকলেট আনবে কিন্তু। হ্যাঁ বাবা, আনবো আনবো। নীলামা, তোর জন্য কি আনতে হবে বল? ওর জন্য আলাদা করে কি আনবে? মেয়েটা আমার চকলেট খেতে খুব পছন্দ করে। তুমি বরং 2 ভাই বোনের জন্য চকলেট এনো। আচ্ছা আচ্ছা, বেশ। মা নীলা, মায়ের কথা মতো চলো, কেমন? 2 ভাই বোন যেন দুষ্টুমি করো না। আচ্ছা ঠিক আছে বাবা। সেই দিন নীলা রান্না করছিল, হঠাৎ করে তার হাত থেকে ভাতের পাতিলটা পড়ে যায়। আরে সর্বনাশী, এটা তুই কি করলি? হ্যাঁ, দুপুরের রুজিটাই নষ্ট করে দিলি। তোর মন কোন দিকে থাকে শুনি? মা মা আমার ভুল হয়েছে মা, আসলে তো আমি ইচ্ছে করে ফেলিনি মা, হাত ফসকে পড়ে গেছে। দাঁড়া, আজ তোর আমি কি অবস্থা করি দেখ। তোর হেয়ালি আমি বের করছি। নীলার মা চুলা থেকে গরম খুন্তি এনে নীলার হাতে চেপে ধরে। আহ আহ, মা মা মা, ছেড়ে দাও মা, আমার খুব লাগছে মা, খুব লাগছে, ছেড়ে দাও মা। অপয়া অলক্ষী, তুই মরতে পারিস না? এত লোক মরে, তুই কেন মরিস না? আমাকে মুক্তি দে, অলক্ষী একটা। খুন্তির আঘাতে সেই রাতে নীলার খুব জ্বর এলো। পরদিন সকালে নীলা বিছানা থেকে উঠতে পারছিল না। নীলা, আরে এই নীলা। হ্যাঁ রে নবাবের বেটি, বিছানা এখনো ত্যাগ করতে পারলি না? বলি বাইরের কাজগুলো কি তোর মরা মা এসে করবে নাকি? হ্যাঁ, আসলে মা আমার মাথাটা খুব ঘুরছে, তাই উঠতে পারছি না। সালাকি সেরে বাসন মেজে আন, না হলে আজ সারাদিনের খাবার বন্ধ তোর। সব ন্যাকামি। নীলা গায়ে জ্বর নিয়ে আস্তে আস্তে উঠে বাসন ধুতে গেল। বাসন ধুয়ে যখন ঘরে ফিরছিল নীলা, তখনই হোঁচট খেয়ে তার হাত থেকে বাসনগুলো মাটিতে পড়ে গেল। এই 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 অলক্ষী, আমার বাড়িতে দেখছি কিছু রাখবি না তুই? হ্যাঁ, দিলি তো আমার সব বাসনগুলো ফেলে। বলি পায়ে কি ন্যাংরামো ধরেছ তোর? আজ তোর পায়ে আমি ভেঙে ফেলবো। আহ আহ, মা মেরো না, মা খুব লাগছে, এইভাবে মারলে সে আমি মরেই যাবো মা। তুই মরিস না কেন? হ্যাঁ, তুই মরলেই আমার শান্তি। আজ তোকে আমি মেরেই ফেলবো। এমন সময় নীলার বাবা বাড়ি ফিরে আসে। কি হচ্ছেটা কি? এটা তুমি কি করছো? আমার অনুপস্থিতিতে আমার মেয়ের সাথে তুমি এমন করো? মানে আসলে থাক, আর বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। এ কি, তোর হাত পুড়লো কিভাবে? বাবা, কাল হাত থেকে ভাতের পাতিল পড়ে গিয়েছিল, তাই মা আমার হাত পুড়িয়ে দিয়েছে বাবা। এত বড় সাহস! আরে কাল নাগিনী, তুই আমার মা মরা মেয়েটার সাথে কি করেছিস সেটা? আমি তোকে এনেছিলাম আমার মা হারা মেয়েটা যেন একটা মা পায়, আর তুই এর সাথে এমন করিস? আসলে আমার ভুল হয়ে গেছে। হিংসের অহংকারে আমি অমানুষ হয়ে গিয়েছিলাম। আমি আমার অস্তিত্ব ভুলে গিয়েছিলাম। মারে তুই আমায় ক্ষমা করে দে মা। মারে, তুই আমাকে ক্ষমা করে দে। আসলে তোর ভালোর জন্যই একটা ভালো মা আনতে গিয়ে বুঝতে পারিনি সেই মা তোর জীবন শেষ করে দেবে। আর হ্যাঁ, তোকে বলছি, তোর ছেলেকে নিয়ে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। না বাবা, মাকে ক্ষমা করে দাও। মা তো নিজের ভুল বুঝতে পেরেছে। মা কোথাও যাবে না বাবা। আমার ছোট্ট মাটার প্রতি কখন সে এত অবহেলা শুরু হলো, আমি কিছু বুঝতে পারিনি। মারে, তোকে আর কোনোদিন আমি কষ্ট পেতে দেব না। আজ থেকে তোরা 2 ভাই বোন আমার চোখে সমান থাকবি সব সময়। এরপর থেকে শিমু আর কোনোদিনও নীলার প্রতি অত্যাচার করেনি।